লোকাল বাসের মধ্যে বসে সিগারেট খাচ্ছি। হঠাৎ একটা সুন্দরী মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, হাউ স্মার্ট। মানে আমাকে বলছেন? হুম, আপনার হোকা টানা স্টাইল তো সেই। হোয়াট দ্য হুকা? যারা খায় ছ্যাঁকা তারা টানে হোকা। কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাইছি এটা একটা পাবলিক বাস, এখানে যে হোকা টানা নিষেধ তা জানেন না? আপু গো, কি বলবো আর আমার দুঃখের কথা। সিগারেট কি সাধে টানি? মনের দুঃখ কষ্ট নিবারণের জন্যই তো টানি। তা ছ্যাঁকাটা কি একটু বেশি খেয়ে ফেলেছেন নাকি? এই ছেড়ি, আমি সেকা খাইতে যাব কোন দুঃখে? কি বললেন আমায়? আপনি তো মানুষটা ভারী বেয়াদব। ও আপু, মাইন্ড করেন কেন? বললাম না আমার মনে অনেক দুঃখ, তাই কি বলতে কি বলে ফেলেছি, কিছু মনে করবেন না। বুঝলাম। তা আপনার মনে এত কিসের কষ্ট বলা যাবে? আর বললেন না গো আপু, এই অবুঝ শিশু দুধের বাচ্চাকে আমার আম্মু জোর করে বিয়ে দিতে চায়, তাই মনে অনেক দুঃখ। তা সেই দুধের বাচ্চাটাকে? কেন, আমাকে কি আপনার চোখে পড়ে না? কে আবার হবে? আমি নিজেই। হাসালেন মিয়া, আপনি দুধের বাচ্চা? আজ বিয়ে দিলে কাল ডজনখানেক দুধের বাচ্চা পয়দা করবে, আর ইনি নাকি দুধের বাচ্চা, ভাবা যায়? ধুর ছেমড়ি, তুই আসলে বেশি কথা বলিস। ওই ছ্যামড়া, তুই আবার আমাকে ছেমড়ি বললি? আপু গো, খেপে যাচ্ছ কেন? আমি বললাম না আমার মনে অনেক দুঃখ, তাই কি বলতে কি বলে ফেলেছি মাথায় আসছে না, সরি। ঠিক আছে ঠিক আছে, এখন সরে বসেন, আমি বসবো। হায় আল্লাহ, একটুখানি ভালো করে কথা বলেছি দেখে এখন আমার পাশে বসবেন, তাই না? জানেন, আমি না এমনই, মেয়েরা আমাকে দেখলেই পটাতে শুরু করে দেয়। ভাব নিয়ে কথাটা বললাম। জি না মিস্টার, এটা আমার সিট, আপনি আমার সিটে বসে আছেন। এই যে দেখুন টিকিট, সো এখন সরে বসুন। নো প্রবলেম, নো প্রবলেম, আসেন বসেন। মেয়েটি বসার পরে, আচ্ছা, আপনি এই হোকাটা কবে থেকে টানেন? 24 বছর। কি? আপনার বয়স কয় বছর? 24 বছর কেন? তার মানে আপনি জন্মের পরে মায়ের পেট থেকে বের হবার পর থেকেই হোকা টানেন? আরে আমার কথাটা তো আগে শেষ করতে দিবেন নাকি? বলেন। মানে হলো, আমার জন্মের 23 বছর 11 মাস 29 দিন পরে থেকে আমি সিগারেট, মানে আপনার ভাষায় হুকা টানি। তার মানে আপনি আজকেই প্রথম খাইলেন? হ্যাঁ, ওই যে বললাম না আমার অনেক দুঃখ, এই দুধের বাচ্চাকে আমার আম্মু জোর করে বিয়ে দিতে চায়, তাই দুঃখ নিবারণের জন্য আমিও হুকার স্বাদটা নিয়ে নিলাম। হাই রে দুধের বাচ্চা রে, 24 বছরের বুড়ো নাকি দুধের বাচ্চা? একটা কথা বলি, বলেন। আপনি না অনেক দুষ্টু। এ কি, আপনি আমার নিকনেম জানলেন কি করে? মানে? মানে আমার নিকনেম হলো দুষ্টু, সকলে আমাকে দুষ্ট বলেই ডাকে। মেয়েটি আমার কথা শুনে রাগী চোখে তাকালো। মেয়েটার সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থানে চলে আসলাম। প্রায় 2 ঘন্টা একসাথে বসে গল্প করলাম, আর মেয়েটির সাথে আমি দুষ্টুমি করলাম। শুধু যে আমি এই মেয়েটির সাথেই দুষ্টুমি করলাম তা কিন্তু নয়, আসলে আমি সবার সাথেই একটু দুষ্টুমি করি। বাসটা থেমে গেল। তাহলে আপনি থাকেন, আমি যাই। কই যাবেন? আরে আমার গ্রামে পৌঁছে গেছি, বাড়িতে যাব না। ও, তাহলে বাই। বাসের দরজার সামনে এসে মেয়েটাকে ডাক দিলাম, একটা কথা বলবো? জি বলেন। আপনি বলাতেই মেয়েটার চোখ মুখ হাস্যোজ্জ্বল হয়ে গেল। মনে করলো তাকে ভালো কোনো পদবি দেব, কিন্তু আমি। জি, আমি কি? আপনি না খুবই বাচাল টাইপের একটা মেয়ে। বলেই দিলাম দৌড়। মেয়েটা দেখলাম পিছন থেকে বলছে, ওই, আমি বাচাল না, তুই বাচাল, তোর বাপ বাচাল, তোর 14 গোষ্ঠী শুদ্ধ সব বাচাল, হারামজাদা। কে শুনে কার কথা। আমি দৌড়ে বাড়িতে চলে আসলাম, কিন্তু একটা জিনিসের জন্য খুব আফসোস হচ্ছে। এত সুন্দর একটা মেয়ের সাথে এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, আর মেয়েটার নাম ঠিকানা কিছুই জানা হলো না। এরপর বাড়িতে এসে, কিরে বাবা, আয়সা পড়ছিস? গুড বয়। শোন, কালকেই কিন্তু তোর জন্য মেয়ে দেখতে যাব। আম্মু, আমি সবে বাসায় আসলাম, কোথায় খাইতে দেবে তা না করে আমার বিয়ে নিয়ে পড়লে কেন? খাইতে দেবো মানে? আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর খাবি। না, আগে খাবো তারপর রুমে যাব। আমার অনেক দুঃখ, তাই দুঃখের কারণে ক্ষুধা লেগে গেছে। কি করছিস তুই? আমি আগে জানতাম দুঃখের কারণে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর তোর ক্ষুধা লাগছে।
আম্মু। শোন, দুষ্টুমি সবার সাথে করলেও আমার সাথে করতে আসিস না, কারণ ভুলে যাস না, তুই যদি দুষ্ট হোস তাহলে আমিও দুষ্টুর মা। ক্ষুধা লাগছে, এখন খাইতে দাও। খাবার টেবিলে। আম্মু, আমার বিয়েতে মামা থাকবে না, তা কি কখনো হয়? আচ্ছা আম্মু, মামা কোথায় যেন থাকে? ওই কানাডা। কি? মামা কানা? কি বলছো এসব? আগে তো জানতাম না যে মামা কানা। হারামজাদা, তোর মামা কানা হতে যাবে কেন? তোর মামা থাকে কানাডাতে। ও তাই বলো, আমি ভাবলাম মামাকে মনে হয় সত্যি সত্যি কানা বলছো। তোরে বলি এক কথা, তুই বুঝিস আরেক কথা। ভালোভাবে কোন জিনিসটা বুঝছিস বলতো? হ্যাঁ, বুঝি না। এখন খেতে দাও তো। তারপর আম্মু আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ বাড়িতে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমার শরীরে পানির অনুভব করলাম। ভাবলাম এ কি, আমার ছাদটা আবার ফুটো হয়ে গেল নাকি? চোখ মেলে দেখি আম্মু হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, এই সকাল সকাল আমার ঘুম না ভাঙালে তোমার হচ্ছিল না, তাই না? ঘুম তো ভাঙতেই হবে, আজ তোর জন্য মেয়ে দেখতে যাব না? তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, আমরা বের হব। তুমি কি আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলে নাকি? এই ভোরবেলা কি কেউ পাত্রী দেখতে চায়? ভোর পালি কোথায় তুই? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, কয়টা বাজে? 9:30 বেজে উঠলো, আর উনি বলছেন এখন নাকি ভোরবেলা। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসলে 9:30 বেজে গেছে। ধুর, তাহলে একটু আগেই ডেকে দিবে না? আপনি হলেন লাট সাহেব, এত সকালে কি আর আপনার ঘুম ভাঙ্গেন? হারামজাদা, সেই কখন থেকে ডাকছি, ওঠার কোনো নাম নেই, আর উনি বলছেন তাকে নাকি ডাকি নেই। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নেন। তুমি না আম্মু আমার সাথে যেন কেমনভাবে কথা বলো। একটু ভালোভাবে কথা বললে কি এমন হয় বলো তো? তারপর উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে আম্মুর সাথে মেয়ে দেখতে চলে আসলাম। মেয়ের বাড়িতে এসে বসে আছি। সামনে অনেক রকমের খাবার রাখা আছে। তার মধ্যে আমি একটা সিঙ্গারা হাতে নিয়ে খেতে খেতে মেয়ের মাকে বললাম, আন্টি, সিঙ্গারার ভিতরে যে পেঁয়াজগুলো দিয়েছেন ওগুলো গোল করে না কেটে যদি 3 কোণো করে কাটতেন তাহলে আরও সুস্বাদু লাগতো, আর অন্যরকম একটা টেস্ট চলে আসতো এর ভেতরে। এরপর শরবত খেয়ে বললাম, আন্টি, শরবতটা কেমন যেন তেতু তেতু লাগছে, মনে হয় আবাত্তি কাঁচা লেবু, তাই না? তবে এই শরবতের মধ্যে একটু গুড়ের সাথে চিনি বেশি করে দিলে ভালো হতো, খাইতে সেই লাগতো। আমি কথাটা বলে আম্মুর দিকে তাকালাম। দেখলাম আম্মু রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর মেয়ের মা তো আমার কথা শুনে পুরাই আবুল হয়ে গেছে। পেঁয়াজ গোল করে কাটা আর 3 কোণো করে কাটতেও সিঙ্গারার স্বাদ পাল্টে যায়, এ আবার কেমন কথা? তখন আমি মনে মনে বলতে লাগলাম, মেয়ের মা মানে আমার হবু শাশুড়ি মা, তুমি জানো না আমি কেমন ছেলে। আর যদি আমার আম্মু আমার পাশে না থাকতো তাহলে শুধু সিঙ্গারা আর শরবত না, তোমার সবগুলো খাবারের স্বাদটাই পাল্টে দিতাম। আম্মু আমার দিকে রাগীভাবে তাকিয়ে থাকার জন্য আর কিছু বললাম না, তাই নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসা হলো। তারপর মেয়েটি আমাকে দেখে বলল, আরে হোকাখোর আপনি! মেয়েটার কথা শুনে মুখের দিকে তাকাতেই শরবত গলায় ঢেকে বিষম খেলাম। আরে হোকাখোর আপনি! আপনি এখানে? আরে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? চিনতে পারছেন না নাকি? আমাদের তো কালকে বাসের মধ্যে দেখা হলো, আপনি হোকা টানছিলেন। আপনার হোকা টানার স্টাইল কিন্তু সেই ছিল। একদমে মেয়েটা শুধু বলেই গেল। আমার মান-ইজ্জত মনে হয় এবার সব পাটের খেতে চলে গেল। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু একবার আমার দিকে তাকাচ্ছে, একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। তারপর আম্মু বলল, মা, তুমি এসব কি বলছো? কে হোকাখোর? আর তোমরা দুজন দুজনকে চেনো নাকি? আসলে আন্টি, আপনার ছেলে না কালকে। তখন মেয়েটাকে কিছু বলতে না দিয়ে আমি কথা বলতে শুরু করে দিলাম। হ্যাঁ আম্মু, আমি ওনাকে চিনি তো, কালকে বাসেই তো ওনার সাথে পরিচয় হলো। তা বুঝলাম, কিন্তু হোক্কাখোরটা কে? আমি কি তুই হোক্কাখোর? আরে আম্মু, আমি ওনাকে ওই গল্পটা বলেছিলাম বাসের মধ্যে, হুকা টানার গল্পটা। তুমি আমায় ছোটবেলায় যে গল্পটা বলে ঘুম পাড়িয়ে দিতে না, সেই গল্পটা ওনাকে বলেছিলাম। ওই কথাটাই বলছেন উনি। আমি তোকে হোক্কা টানার গল্প বলে কবে ঘুম পাড়িয়ে দিলাম? বাদ দাও তো আম্মু, ছোটবেলায় তো হয়তো তোমার মনে নেই। আমি তোর গল্প শোনাইতাম, আমার মনে নেই, আর তোর সে কথা মনে আছে? আমার ব্রেনটা তো সেই, আর আপনিও না কোন জায়গায় কি বলতে হয় তাও জানেন না।
আচ্ছা সরি সরি আম্মু, আমি ওনার সাথে আলাদা কথা বলতে চাই। তারপর মেয়েটির মা আমাকে তার রুমে নিয়ে যেতে বলল। মেয়েটি দাঁড়িয়ে গেল, তবু আমি বসে আছি। তাই আম্মু আমাকে বলল। কিরে, তুই বসে রইলি কেন? তারপর আমিও উঠে মেয়েটির পিছন পিছনে তার সাথে যেতে লাগলাম। মেয়েটি ঘরের মধ্যে ঢুকেই আমাকে এক টান মেরে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল। তারপর ঠাস করে দরজাটা আটকিয়ে দিল। এই কি করছেন? এত জোরে কেউ দরজা লাগায় নাকি? চুপ শালা, আমার বাপের দরজা আমি যেভাবে কেন লাগাই, তাতে তোর বাপের কি? এই মেয়ে বলে কি? একেবারে আপনি থেকে তুই, তার সাথে শালা ফ্রি। তার ছেড়া নাকি মেয়েটার? পাগল হয়ে গেলেন নাকি? কি বলছেন এগুলো? আমি ঠিকই আছি। শালার সাহস কত! আমাকে কাল কি বলেছিলি আমায়, মনে আছে? কি বলেছিলাম? আমি বাচাল, তুই বাচাল, তোর গোষ্ঠীর সবাই বাচাল। আর একটু আগে কি বললি? আমি জায়গা অনুযায়ী কথা বলতে পারি না, তাই না? ওহ, তার জন্য সরি। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। আর এখন থেকে আমার সাথে এইভাবেই কথা বলবি, মনে থাকে যেন। ঝেমরি, তুমি আমাকে এখনো চেনো না। তোর বাড়িতে আসছি তার জন্য যা মন চায় তাই করছিস, তাই না? দিন আমারও আসবে। এই দিন দিন না, আরও দিন আছে। এই দিন নিয়ে যাব সেই দিনেরও কাছে। এই তো গুড বয়। এখন বল, তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন? গফটপ আছে নাকি? আরে না, আমার মতো শিশু বাচ্চা ছেলে জিএফ পাবো কোথায়? থাকলেও ভুলে যা, আমায় এখন বিয়ে করবি তো? না। আমি না বলাতে মেয়েটা টেবিলের উপর থেকে একটা চাকু নিয়ে আমার গলায় ধরে। কি বললি কুত্তা? আরেকবার বল। আরে আরে, কি করছেন? লেগে যাবে তো, ছাড়ুন প্লিজ, ছাড়ুন। আমি এখনো বিয়ে করিনি। লেগে গেলে আমার বউটা বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। আমিও বিয়ের আগে বিধবা হতে চাই না। এখন বল, আমাকে তুই বিয়ে করবি কিনা? কথাটা বলে ছুরিটা আরো চেপে ধরলো। করব করব, এবার ছাড়ুন প্লিজ। এই তো গুড বয়, এখন নিচে চলো সোনা। আর আমাদের মধ্যে এই ঘরে যা হলো নিচের কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। এগুলো আমি এমনিতেই কাউকে জানাবো না। আমার সাথে এমন কেউ জীবনে করে নাই। আর তুই, আম্মু যদি এই কথাটা জানতে পারে তাহলে তো আমাকে খেপাতে খেপাতে শেষ করে দিবে। আমার মতো ছেলে একটা মেয়ের কাছে হেস্ত নাস্ত হয়েছে, ভাবা যায়? তারপর আমি দরজার কাছে আসতেই। এই দাঁড়াও, আবার কি হলো? তোমার কপালে ঘাম জমে আছে, আসো মুছে দিই। আর আমার বরটার সাথে তো পরিচয়ই হলো না। তারপর মেয়েটি তার ওড়না দিয়ে আমার কপালের ঘাম অতি আদরে মুছে দিল। মেয়েদের মন বোঝা সত্যি কঠিন। কিছুক্ষণ আগেও যেন এই মেয়েটা আমাকে তেলে বেগুনে ভেজে খাবে, আর এখন এই মেয়েটাই আমার ঘামগুলো মুছে দিচ্ছে। হায়রে মেয়ে জাতি, তোদের মন বোঝা সত্যিই কঠিন। কি ভাবছো এত? আমরা কি পরিচিত হব না? না মানে আসলে কি আমতা আমতা করছো? ওকে, আমি জান্নাতুল আরু, অনার্স প্রথম বর্ষ। তুমি আমাকে আরু বলেই ডাকতে পারো। আমি মোহাম্মদ আবির আহমেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি আমাকে আবির বলে ডাকবেন। কেন, আমি দুষ্টু বলে ডাকলে কি সমস্যা আছে নাকি? আর তুমিও আমাকে তুমি করেই বলবে, ঠিক আছে? এখন নিচে চলো। তারপর আমি আবারও আরোর পিছনে পিছনে নিচে নেমে আসলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে বলল। কিরে, মন মরা করে আছিস কেন? আসলে আন্টি, আমার ঘরের ফ্যানটা নষ্ট তো, তাই গরমে এমন হয়েছে। ও, কিরে, বৌমাকে পছন্দ হয়েছে তোর? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের বাড়িতে চলে আসলাম। রাত 11টায় ঘুমিয়ে আছি। হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। অচেনা নাম্বার, এ সময় আবার কে ফোন দিল? ফোনটা ধরলাম। আমার বাবুটা কি করে? জি আম্মু, ঘুমাচ্ছিলাম। ওই কুত্তা, আমি তোর কোন কালের আম্মু লাগি? তাহলে কি খালামণি? কুত্তা! ওই ছেড়ি, চিল্লাস কেন? পরিচয় না দিলে চিনবো কিভাবে? আমি আরু, তোর বউ। ওহো, বউ তুমি? তা আগে বলবে না? তাহলে তো আর তোমাকে আম্মু খালামণি ডাকি না। কিন্তু আমি বিয়ে করলাম কবে? বিয়ে করিস নাই করবি, সমস্যা কোথায়? কিন্তু এখন বল, আমাকে ওইগুলা বলে ডাকলি কেন? আর বলো না, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে আমার আম্মু আর খালামণি আদর করে বাবু বলে ডাকতো। তাই ভেবেছিলাম তুমি হয়তো আমার। চুপ কর শালা, নাম্বার দেখেও কি চিনিস না কার নাম্বার? তোমার নাম্বার তো আমার কাছে ছিল না।
শালা, নিজের বউয়ের নাম্বার রাখিস না? তুই কেমন বল, আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যে আমার কপালে কি লিখে রাখছো। সরি বউ। চুপ, এখনই আমার নাম্বার বউ লিখে সেভ করবি। ঠিক আছে বউ, এখনই করছি। এই তো আমার বাবুটা। বাবু বলে আরও জিভায় কামড় দেয়। সরি সরি, আমার বরটা। আচ্ছা সোনা, তুমি রাতের খাবার খেয়েছো? বউ খেয়েছি। তুমি খেয়েছো বউ? খেয়েছি। তা আমার বরটা কি দিয়ে খেলো? পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা। কি আজীব, তুমি এই রাতে পান্তা ভাতের সাথে আলু ভর্তা খেয়েছো? ঠান্ডা লেগে যাবে না? তুমি কি জানো না এখন ঠান্ডা লাগলেই মানুষজন করোনা পদবি দিয়ে দিচ্ছে? ঠান্ডা লাগলে তখন কি হবে? কি করব বলো, আম্মুরও তো বয়স হয়ে গিয়েছে, তাই না? তো আমার বয়সের সাথে পান্তা খাবার কি সম্পর্ক? ওই যে, আম্মু তো আর এখন বেশি রান্না করতে পারে না, তাই আম্মু শুধু সকালে রান্না করে। সকালে গরম খাই, দুপুরেও খাবার খাই ওইগুলাই। পরে আম্মু পানি দিয়ে রাখি, তাই রাতের বেলায় পান্তা খাই। আমি তো আর আম্মুকে কষ্ট দিতে পারি না, তাই না? ইস, আমার সোনাটার রাতে পান্তা খেতে খুব কষ্ট হয়, তাই না? আর বেশি দিন তোমার কষ্ট করতে হবে না সোনা। আমাদের বিয়ে হয়ে গেলে তোমাকে প্রতিদিন প্রতি ওয়াক্তে গরম গরম খাবার খাবো, কেমন? হ্যাঁ সোনা, এখন ঘুমাই, আমার না প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। আচ্ছা সোনা, তুমি ঘুমাও। রাত জেগে আবার ঠান্ডা লাগতে পারে তোমার। এমনিতেই তুমি পান্তা খেয়েছো। রাখি, বাই। এই শোনো না। আবার কি হলো? এই না বললে তোমার ঘুম পাচ্ছে? পাচ্ছে তো। তো আবার কি? একটা দাও না। কি দিব? ওই যে সবাই যা দেয় সেটা, ঘুমানোর আগে। সবাই কি দেয়? ওই যে কিস। ধুর, তুমিও না। আমার বুঝি লজ্জা করে না? বিয়ের পর দিব, কেমন? এখন রাখি, তুমি ঘুমাও। বলে ফোনটা কেটে দিয়ে আরো মনে মনে ভাবতে লাগলো। কি লজ্জা, কি লজ্জা! ছেলেটা আসলেই একটা দুষ্টু। দুষ্টু না হলে কি কেউ এমনভাবে চুমু চায়? দুষ্টু কোথাকার। কুত্তি, আমার সাধের ঘুমটা নষ্ট করে এখন লজ্জা পাচ্ছিস, তাই না? কত সুন্দর মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুম দিলাম, আর আমার ঘুমের 12টা বাজিয়ে দিল মেয়েটা। ভোরবেলায় ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে আছি। সকাল 8টায় আম্মু আমার রুমে আসে। ওই সারা ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? উঠতে হবে না? নাকি সারাদিন খালি ফোন টিপা আর ঘুম পাড়া ছাড়া কি তোর আর কোনো কাজ নেই নাকি? একই, আম্মু হঠাৎ করে আমার সাথে এমনভাবে কথা বলছে কেন? অন্যদিন তো ভালোভাবেই ডেকে দেয়, আজ আবার কি হলো? কি হলো আম্মু, চেঁচাচ্ছ কেন? ওই, আমি এখন চেঁচাচ্ছি না। আমি এখন কথা বললেই তো তোর চেঁচামেচি মনে হয়, তাই না? ধুর আম্মু, কি বলছো এসব? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি। টেবিলের উপর খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসে খেয়ে নেই। বলেই আম্মু চলে গেল। বুঝি না বাপু, এদের কখন কি হয়। ধুর, ভাল লাগে না। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে খেতে চলে আসলাম। আম্মু খাইয়ে দাও। তোর কি হাত নাই নাকি? নিজে খাইতে পারিস না? প্লেটের নিচে খাবার রাখা আছে, খেয়ে নে। মনে হয় খুবই রেগে আছে আমার মা জননী, তাই আর তাকে কিছু বললাম না, না হলে অবস্থা অন্যরকম হতে পারে। খাবারের প্লেটটা সরাতেই আমার চোখ কপালে উঠে গেল। সুন্দরভাবে খাবারগুলো সাজানো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু ভর্তা আর পান্তা ভাত। আম্মু, এগুলো কে খাবে? কেন বাবা, তুই খাবি? তোর তো রাতে পান্তা খেতে কষ্ট হয়, তাই না? আমি ভাবলাম সারাদিন পান্তা ভাত খাবি আর রাতে না হয় গরম খাইলি। তুই তো আবার আমাকে কষ্ট দিতে চাস না। কি আইডিয়াটা ভালো হলো না বল? কাল রাতে আমি আরোকে যা যা বলেছি সেগুলো আম্মু কিভাবে জানলো? তাই তো বলি, আম্মু আমার সাথে এমন করে কথা বলছে কেন? আম্মু, আমি কখন তোমাকে এগুলো বললাম? তখন পিছন থেকে কেউ একজন বলল। আম্মুকে বলেন নাই, তবে আমাকে তো বলেছেন। আমি পিছনে তাকিয়ে দেখি আরো দাঁড়িয়ে আছে। এই মেয়ে এত সকালে আমাদের বাড়িতে কি করে? আরু, তুমি এত সকালে আমাদের বাড়িতে? আমি তোমার কথা রাতে বিশ্বাস করে ভাবলাম এখন থেকেই যখন সময় পাবো তখনই আম্মুকে এসে হেল্প করব। আর পরে আম্মুর কাছ থেকে জানতে পারলাম তুমি রাতে আমাকে যা যা বলেছো সবগুলোই মিথ্যা। শালা চিটার! কি বলছো আরু? আম্মু আছে তো। আর আম্মু, আমি পান্তা খেতে পারবো না। কি বললে?
তুমি খাইতে পারবে না তাই না? দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিতে হবে না তোমাকে, আমি খাবই না। কি বললি? তুই খাবি না তাই না? ছুরি আনবো? আম্মু আম্মু আমার কথা শুনে একটা ভেঙচি কেটে চলে গেল। আর আমি পরে রইলাম ওই ঝগড়াটে মেয়ের কাছে। আর ও আমার কাছে এসে বসলো। দেখি দেখি, হা করো সোনা। না, আমি খাবো না। তুই হা করবি নাকি ছুরিটা গলায় ধরবো? তুমি পচা, তোমার কাছে আমি খাবো না। পচা মেয়ে, যাও বলছি, যাও। কুত্তা, আমি কিন্তু আবার সত্যি সত্যি রেগে যাচ্ছি। আরুর চিৎকারে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে হা করে ফেললাম। আর আরও আমার মুখের মধ্যে পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। উফ ভাই, সেই সুস্বাদু খাবারটা। খাওয়া শেষ করে আমি আমার রুমের মধ্যে এসে বসে আছি। আর আরও আম্মুর সাথে কী যেন কথা বলছে। কিছুক্ষণ পরে আরও আমার রুমের মধ্যে প্রবেশ করলো। তারপর, চলো কোথায় যাব? বাইরে ঘুরতে বের হব আমরা। কিন্তু কোথায় যাব সেটা তো বলবে নাকি? গেলেই দেখতে পারবে। আমি আর কথা বাড়ালাম না। আম্মুকে বলে আরুর সাথে বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে। কিছু সময় পরে রিক্সাটা একটা রেস্টুরেন্টের সামনে থামলো। তারপর ভিতরে ঢুকে যা হলো আর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। হবু বউয়ের সাথে ঘুরতে বেরিয়েছি। হবু বউ আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলো। রেস্তোরাঁর মধ্যে ঢুকতেই একদল মেয়ে আমাদের সামনে এক প্রকার দৌড়ে চলে আসলো। শালার মেয়েগুলাও না দেখতে একদম এক একটা উফ। তাদের মধ্যে একটা মেয়ে আমার বউকে মানে হবু বউকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, মালটা কে রে? উফ, দেখতে তো সেই। আরে দোস্ত, সেই মাল তো, দেখতে একদম আখের মতো। চিকন হলেও ভেতরটা মনে হয় রসে ভরা। মনে হচ্ছে আখের মতো এখনই চিবিয়ে খেয়ে ফেলি। আল্লাহ গো, এ আমি কাদের পাল্লায় পড়লাম? এরা কি আমাকে ইফটেজিং করছে? ধুর, ভয় পাই নাকি আমি? আমি হলাম পুরুষ মানুষ। পুরুষ মানুষ কি ভয় পায় নাকি? মেয়েগুলোর কথা শুনে আমার হবু বউ দেখলাম রেগে আগুন। ওই, তোরা এগুলো কি শুরু করলি? ও আমার বর, ভালোভাবে কথা বল। আরে দোস্ত, রাগিস কেন? আমরা তো এমনি মজা করলাম। তুই তো আমাদের বললি তোর হবু বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি, তাই আমরাও দুলা ভাইয়ের সাথে একটু মজা করলাম। দুলা ভাই, আপনি কি রাগ করলেন? আমি মেয়েটার গালে একটা টিপুন মেরে মুচকি হাসি দিয়ে বললাম, ধুর শালি, কি যে বলো না। তোমরা না আসলে এক একটা শালি। শালিদের কথায় কি রাগ করা যায়? আপনি কি আমাদেরকে গালি দিচ্ছেন ভাইয়া? দেখো দেখো, শালিগুলো বলে কি? আমি তোমাদের গালি দিতে যাব কেন? এটা তো আমাদের সম্পর্কের নাম। ওই, তুমি এখন চুপ করবে? তোদের সাথে ওর পরিচয় করিয়ে দিই। ওর নাম আবির, পুরো নাম আবির আহমেদ। আর আবির এরা হলো। থাক দোস্ত, তোর পরিচয় করিয়ে দিতে হবে না। দুলা ভাইয়ের সাথে আমরা নিজেরাই পরিচয় করে নিচ্ছি। তারপর একটি মেয়ে সব মেয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। দুলা ভাই, আমি টিনা, আর ও মিনা, ও সিনা, ও বিনা, আর ও রিনা, ও হলো কণা, আর আপনি? জি, আমি জানি না। কি? ওহ সরি, আরও তো তোমাদের আমার কথা বললোই, তাই না? ও হ্যাঁ, আরও তো বললই। কিন্তু দুলা ভাই, আপনি যে কি বলবো, মন থেকে সব কিছু হারাই ফেলেছি। আবার কি হাত মিলিয়ে পরিচিত হবেন? না থাক, তার আর দরকার নেই। তোরা থাক, আমরা এখন আসি। কি বলছিস দোস্ত? কিছু না, খাইয়েই চলে যাবি? কত আশা করে আসছিলাম, আজ পেট পুড়ে খাবো। অন্য একদিন খাওয়াবো, এখন তোরা থাক। তখন আরও মনে মনে বলতে লাগলো, শাকচুন্নির দল, আমার বরটাকে নিয়ে টানা হ্যাচটা শুরু করে দিয়েছিস। আর আমি তোদের খাওয়াবো, তাই না? কোন দিন খাওয়াবি সেটা তো বলে যা। আমার বিয়ের দিন সবাই আসিস আর পেট পুড়ে খেয়ে যাস। বাবুর্চিকে বলে তোদের জন্য একটা এক্সট্রা টেবিল রেখে দেব। যা যা মনে চায় খেয়ে নিস। এখন বাই। বলেই আরও আমাকে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। আর মেয়েগুলোকে দেখে মনে হলো শালিকারা আজ 7 দিন হলো না খেয়ে আছে, আর খাবার পেয়েও তা হারিয়ে ফেললো। বাহিরে এসে আরও আমাকে বলল, ওই কুত্তা, তুই ওদের সঙ্গে অমন গা ঘেঁষে ঘেঁষে কথা বলছিলি কেন রে? নাকি তোর চরিত্রই এমন, শালা লুচ ক্যারেক্টার? ছি ছি ছি, আরও ছি।
তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? আমাকে এত বড় অপবাদ দেবার আগে তোমার একবারও কথাটা মুখে আটকালো না? না, এ জীবন আমি আর রাখবো না। ওই ফিল্মি ডায়লগ ছাড়, তুই কি করতে পারিস তা আমার জানা হয়ে গেছে, শালার লুচু। দেখো, ওরা আমার শালীর মতন, তাই তো একটু দুষ্টুমি করলাম। আর ওরা যে আমাকে আখ বলল, আবার আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে চাইলো, কই তখন তো কিছু বললে না ওদের? ও, যত দোষ নন্দ ঘোষ, তাই না? ঠিক আছে ঠিক আছে, এবারের মতো মাপ করে দিলাম, এরপর থেকে কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে নিব। আমি তখন মনে মনে বলতে লাগলাম, হ্যাঁ, তোর বাপের দেওয়া যৌতুকের চোখ তো, তাই না, যে চাইলি আর তুলে নিলি। কিছু বললে? কই না, কিছু তো বলিনি। যা বললাম মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। এই তো গুড বয়, এখন চলো আমরা ফুচকা খাবো। এই না, আমি ফুচকা খেতে পারবো না। কেন, সমস্যা কি? খেতে পারবে না কেন? তুমি ফেসবুকে ওই পোস্টটা দেখোনি? কোন পোস্টটা? আরে, ওই যে বড় ভাই পোস্ট করেছিল না, বড় ভাই বলেছিল, মামা আপনি কি টয়লেট করার পরে সাবান দিয়ে হাত ধৌত করেন? তখন ফুচকাওয়ালা মামা বলে, না মামা, তবে টয়লেট যাবার আগে ভালোভাবে হাত ধুয়ে নিই, সারাদিন মরিচের কাজ করতে হয় তো। ছি, কি বলো এগুলা? সত্যি। ফুচকা আমার সব থেকে প্রিয়। তাহলে তুমি খাও, কিন্তু আমি খেতে পারবো না। তাহলে থাক, তুমি না খেলে আমিও খাবো না, পরে একদিন খাবো। এখন তাহলে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে এসো। আচ্ছা চলো তাহলে। যারা ফুচকা ভালোবাসেন প্লিজ রাগ করবেন না, এটা শুধু মজা করার জন্যই বললাম। আমাদের দেশের ফুচকাওয়ালারা শতগুণে ভালো আছে, আর আমিও ফুচকা খেতে ভালোবাসি। কিছুক্ষণ পর আরোদের বাড়ির সামনে আসলাম। তাহলে আমি এখন আসি, কেমন? আমাদের বাড়িতে আসো, পরে যাও। না গো, আম্মু বাড়িতে একা আছে, আর তাছাড়া সারা জীবন তো পড়েই আছে তোমার বাড়িতে আসা যাওয়া করার জন্য, তাই না? আচ্ছা তাহলে যাও, আর আম্মুর দিকে খেয়াল রেখো। সত্যি সত্যি চলে যাব? তাহলে আমাদের বাড়িতে এসো। না, যাব না, তুমি বরং আমাকে একটা ইয়ে দিয়ে দাও, আমি চলে যাই। তুমি কি পাগল নাকি এই রাস্তার মধ্যে? আচ্ছা বাবা, আচ্ছা, লাগবে না তোমার ইয়ে, বিয়ের পরেই দেব বাসর ঘরে গিয়ে, তুমি যাও, তারপর আমি যাব। পাগল একটা। বলেই ভিতরে চলে গেল। তারপর আমিও আমাদের বাড়িতে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। তারপর আরোকে ফোন দিলাম, কিন্তু একই, আরোর ফোন ব্যস্ত দেখাচ্ছে কেন? এত রাতে আরো কার সাথে কথা বলে? অনেকবার ফোন দিলাম, কিন্তু ওই একই কথা, ব্যস্ত আর ব্যস্ত। তাই আমিও আর ফোন দিলাম না, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কিসের যেন শব্দে মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। হঠাৎ কিসের যেন শব্দে ঘুমটা ভেঙে গেল। চারিদিক যেন স্তব্ধ হয়ে গেল নিমিষেই। তবে কিসের শব্দে ঘুমটা ভেঙে গেল আমার? সামনের দিকে তাকাতেই হালকা ডিম লাইটের আলোতে কিছু একটা চোখে পড়ল। এমা, দুজন মহিলা দাঁড়িয়ে আছে। আমার রুমে দুজন মহিলা কিভাবে থাকতে পারে? এ বাড়িতে তো শুধু আমি আর আম্মু ছাড়া আর কেউ থাকে না। তাহলে আমি যা ভাবছি, তাহলে কি তাই? ভূত নাকি? ভয়ে কিছু বলতেও পারছি না। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ঘরটা লাল, নীল, বেগুনি আরও অনেক রঙে রাঙিয়ে উঠল। ও মাগো, তাহলে কি এটা ভূত পেতনিদের গায়ের রং? না, আমি মরতে চাই না এই ভূতদের হাতে। কিছু একটা আমাকে করতেই হবে। কি করব? পেয়েছি। তাই শরীরে যতটা সম্ভব শক্তি আনা যায়, সব শক্তি এক জায়গায় করে দিলাম এক চিৎকার। ও মা গো, ভূত বাঁচাও! মা গো বাঁচাও! মেরে ফেললো আমায়, বাঁচাও! কেউ বাঁচাও আমাকে! আমার চিৎকার শুনে ঘরটা এমনি এমনি আলোকময় হয়ে উঠল, মানে কন্টেন্টের বাল্বটা জ্বলে উঠল। আর কে যেন দৌড়িয়ে এসে আমার মুখটা চেপে ধরলো আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার আবির, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো পুরাই অবাক। ঘরটার চারদিকে তাকিয়ে দেখি পুরো ঘরটা সুন্দরভাবে সাজানো। আর যে দুজন মহিলার কথা বললাম, তারা আর কেউ নয়, একজন আমার আম্মু আর একজন আমার হবু বউ আরু। আজকে আমার জন্মদিন, আর আমারই মনে ছিল না, কিন্তু আরু কিভাবে জানলো যে আজ আমার জন্মদিন? আর এই প্ল্যানটাই বা কার? কি আবির, কেমন সারপ্রাইজ দিলাম বলো? রাখো তোমার সারপ্রাইজ। আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম সেটা জানো? তখন আরও এসে আমার কানটা ধরলো। আমার সোনাটা ভয় পেয়ে গেছে, সরি জানু। আরে আরে, কি করছো? সরি বলতে হবে না,
আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এত কিছু কখন করলে আর কিভাবে করলে? আমি আর আম্মু মিলে প্ল্যান করেছি। সকালে তোমাকে খাওয়ানোর পরে তুমি যখন তোমার রুমে চলে গেলে, তখন আম্মু আমাকে বলল কাল নাকি তোমার জন্মদিন। তারপর সকালের ঘটনা। মা, কি বুঝলে আমার ছেলেটা কেমন? আম্মু ভালোই, তবে অনেকটা দুষ্টু। মা, আমার ছেলেটা দুষ্ট হলো, ওর মনটা অনেক ভালো, কারোর কখনো ক্ষতিও দেখতে পারে না। গরিব দুঃখীদের সাহায্য করতে চেষ্টা করে, ওর যতটুকু সাধ্য আছে। সবার খুশিতে ও খুশি, আর সব সময় সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। আম্মু জানি, সেটা আমি প্রথম দিনই বুঝতে পেরেছি ওকে দেখে। তারপরও মা, আমার এই বজ্জাত ফাজিল ছেলেকে একমাত্র তুমি ঠিক করতে পারবে। দোয়া করবেন আম্মু। কালকে তুমি সকাল সকাল রেডি হয়ে আমাদের বাড়িতে আবার আসবে মা, কেমন? অনেক কিছু রান্না করতে হবে। কেন আম্মু, কোনো অনুষ্ঠান নাকি? কিসের অনুষ্ঠান? সে কি, ফাজিলটা তোমাকে কিছু বলে নাই? না তো। কালকে তো ফাজিলটার জন্মদিন, আর তোমাকে বলবোই বা কেমনে? ওর জন্মদিন কবে ওর নিজেরই মন থাকে না, তাই হয়তো বলে নাই। তাহলে একটা প্ল্যান করবেন আম্মু? তারপর আম্মুকে সব কিছু বুঝিয়ে বলি, আর কি কি আনতে হবে সেগুলোও বলি। তারপর তোমাকে আমি বাহিরে বেড়াতে নিয়ে যাই, আর সেই ফাঁকে আম্মু সব কিছু গুছিয়ে রাখেন। আমাকে না জানিয়ে এত কিছু করে ফেললে? তোকে বলতে যাব কেন রে? আমার বউমা থাকতো। ও, এখন আমার থেকে ওই পেতনিটা তোমার কাছে আপন হয়ে গেল, তাই না? আম্মু দেখছেন, আপনার ছেলে আমাকে পেতনি বলছে। ওই ফাজিল, আমার মেয়েটাকে একদম পেতনি বলবি না। ঠিক আছে। ওকে ওকে, আমরা আর আজকের এই দিনে ঝগড়া না করি। কেকটা তো কাটতে হবে নাকি? আয় তোরা। তারপর আমি, আম্মু আর আরও মিলে কেকটা কাটলাম। আম্মুকে প্রথমে আমি খাইয়ে দিলাম, তারপর আরোকে খাইয়ে দিলাম, তারপর তারা দুজনে আমাকে খাইয়ে দিল। আরও তো প্রথমে খাইয়ে দেওয়ার আগে আমার পুরো মুখ কেক দিয়ে মাখিয়ে নিল। হা, মেয়েটা আমার মতোই দুষ্টু আর অনেকটাই মিশুক। আমি একটা জিনিস বুঝলাম না, মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে আমাদের পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিল। আমার সাথে এমন ব্যবহার করে যেন তার সাথে আমার 4-5 বছর প্রেম করার পরে বিয়েটা হচ্ছে। অনেক আনন্দ করলাম তিনজন মিলে। তারপর আম্মু, আমি তাহলে এখন আসি, কেমন? আরুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মা? এত রাতে বাড়িতে কিভাবে যাবে? কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমার সাথে এসো মা। আজ মা মেয়ে দুজনে একসাথে ঘুমাবো, আসো। আরও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে আম্মু, চলুন। তারপর আরও আম্মুর সাথে আম্মুর রুমে চলে গেল, আর আমি পরে রইলাম আমার রুমে। আমিও শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বিয়ের আগেই যদি বউ আমাদের বাড়িতে থাকে তাহলে কি ঘুম আসে বলুন? ইচ্ছে করছে আরোর সাথে ছাদে বসে ওই খোলা আকাশটা দেখি আর গল্প করি। আরোকে কি একটা SMS দেব যাতে ছাদে আসে? যেই ভাবা সেই কাজ, দিলাম একটি SMS। বউ কি করো? আরও সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, আমার বরটার কথা ভাবি। আমার বর এত দুষ্টু কেন? তাহলে কি দুষ্টুমি ছেড়ে দেব? না, কখনোই না। এইভাবেই সারাটা জীবন আমার সাথে দুষ্টুমি করে যাবে। কি পারবে না? খুব পারবো। ঘুমাবে না? ঘুম তো আসছে না গো, কি করব? তাহলে শুধু শুয়ে থাকো, ঘুমাতে হবে না। ছাদে আসবে, ওই খোলা আকাশটা দেখতাম দুজন মিলে আর গল্প করতাম আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমারও তো যেতে মন চাচ্ছে, কিন্তু আম্মু। আম্মু ঘুমায়নি এখনো? ঘুমিয়েছে তো। তাহলে এসো, আমি ছাদে বসে আছি। কিন্তু আরে কোনো কিন্তু নয়, এসো তো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, আসছি, দাঁড়াও তুমি। রাত 2:30 ছাদে বসে বসে আরুর জন্য অপেক্ষা করছি। মেয়েটাকে সেই কখন আসতে বললাম, কিন্তু তার আসার কোনো নামই নেই। একে তো রাত, তার উপর ছাদের মধ্যে। একা একা ভয় লাগে না বলুন? না, কি করব এখন? ফোনটাও তো ঘরে ফেলে এসেছি, না হলে ফোন করে জানা যেত। আসতে এত দেরি হচ্ছে কেন? এতক্ষণের অবসান ঘটিয়ে কেউ একজন তার নরম কোমল মসৃণ হাত আমার কাঁধের উপর রাখলো। পিছনের দিকে না তাকিয়েই আমি বলে ফেললাম, এতক্ষণে আসলে আরু? সেই কখন থেকে একা একা বসে আছি। আমার কি ভয় ডর বলতে কিছু নেই নাকি? আমি তোর মা, একা একা যদি ভয়ই লাগে তাহলে এত রাতে ছাদে বসে বসে কি করিস?
পিছনের দিকে তাকিয়ে দেখি এমা, এ তো সত্যি আমার আম্মু। আম্মু এখানে কি করে? আর আরুই বা আসলো না কেন? ধুর, ভাল লাগে না। আম্মু তুমি এখানে? এত রাতে এখানে কি করো? আমি, তুই কি করছিস এই মধ্যরাতে ছাদের উপর? ভালো লাগছিল না, আর ঘুমও আসছিল না, তাই ছাদে এসে বসে আছি। কিন্তু তুমি এখানে আসলে কেন? আরও তো একা একা ভয় পাবে রুমের মধ্যে। আরও রুমে নেই, ওর আব্বু আর ভাইয়া এসে নিয়ে গেছে। আর ওর আম্মু অসুস্থ নাকি? কি বলছো? কখন নিয়ে গেলেন? আর ওর আম্মু অসুস্থ, সেটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না? তার আগেই চলে গেল মেয়েটা। 20 মিনিট হবে, তোকে অনেকবার ফোন দিয়েছিল মেয়েটা, কিন্তু তুই ধরলি না। তাই আমি আরুকে বললাম ও হয়তো ঘুমিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের কাছে যাও। আমি সকালে আবিরকে নিয়ে তোমাদের ওখানে যাব। আর আরও যাবার কিছুক্ষণ পরে আবার আমাকে ফোন দিয়ে জানালো তুই নাকি ছাদে একা একা বসে আছিস, তাই আমিও তোকে নিতে এলাম। ও, শালার শাশুড়ি অসুস্থ হওয়ার আর টাইম পেল না। যেই ভাবলাম তার মেয়ের সাথে একটু সুখ দুঃখের আলাপ করব, অমনি তার অসুস্থ হতে হবে। এখনই এমন, জানি না বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা নেবার প্ল্যান করব তখন কি হবে। এত কি ভাবিস, চল তাড়াতাড়ি ঘুমাবি, কাল আবার সকালে আরুর আম্মুকে দেখতে যেতে হবে। তবে আম্মু, আমার মাথাটা না অনেক ব্যথা করছে। আমি আজ তোমার রুমে শুব, তোমার কুলেতে, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, এবার তো চল। তারপর আম্মুর সাথে আম্মুর রুমে চলে আসলাম। আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছি, আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আম্মুর কোলে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ভোরবেলায় আম্মুর মুখে কোরআন তেলাওয়াত শুনে আমার ঘুমটা ভাঙলো। কি রে, বসে আছিস যে? যা রুমে গিয়ে উজু করে এসে আগে নামাজ আদায় করে নে। ওকে আম্মু। তারপর নিজের রুমে এসে নামাজ পড়ে নিলাম। তারপর আম্মু কিছু টুকিটাকি বাড়ির কাজ করে নিল। তারপর সকালে খাওয়া দাওয়া করে আরুদের বাড়ির দিকে রওনা হলাম। সকাল 9টা। আরুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেই দরজাটা খুলে গেল। সামনে আরও দাঁড়িয়ে আছে। মনে হয় আমাদের অপেক্ষাতেই এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল। আম্মু আসেন, ভিতরে আসেন। আমাকে ভিতরে আসতে বলবে না? শুধু আম্মুই কি ভিতরে যাবে? তাহলে আমি কি আবার চলে যাব? তোমাকে কে চলে যেতে বলল? আমি কি একবার বলেছি তুমি চলে যাও? তা বলনি, কিন্তু ভিতরে তো একবারও আসতে বললে না আমাকে, শুধু আম্মুকেই বললে। দেখেছেন আম্মু, আপনার ছেলে কতটা হিংসুটে, আপনাকেও হিংসা করছে। তোরা আবারও শুরু করলি? তোদের দেখছি সাপ বেচের সম্পর্ক, দেখা হলে ঝগড়া করিস। আমি ভাবছি সারা জীবন তোরা একসাথে কিভাবে থাকবি। আম্মু, এটাকে বলে ভালোবাসা। ও তুমি বুঝবে না, তাই না আরু? আমার কথা শুনে মনে হলো মেয়েটা লজ্জা পেয়েছে। মরে যাই মরে যাই, কি লজ্জা কি লজ্জা। তুই আর ভালো হলি না। আরও মা, চল তো, তোর আম্মুর রুমে নিয়ে চল আমাকে। আম্মু আসেন, আর আপনিও আসেন। চলেন। তারপর আরোর সাথে আরোর আব্বা আম্মুর রুমে চলে আসলাম। এসে দেখি একটা মহিলা, মানে আমার হবু শাশুড়ি, চিত হয়ে শুয়ে আছেন। আসসালামু আলাইকুম আপা, এখন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপা, এখন ভালো। আম্মা গো, আপনার কি হয়েছে আম্মা? একবার শুধু বলেন আম্মা, আপনার এই অবস্থার জন্য কে দায়ী? আপনার এমন হাল আমার দেখতে হবে আমার এই চোখ দুটো দিয়ে, তা আমি মানতে পারছি না গো আম্মা। এটা দেখার আগে আমার চোখ অন্ধ হলো না কেন? হায় আল্লাহ, কি বলতে কি বলে ফেললাম। আল্লাহ, তুমি আমার এই দোয়াটা তুলে নাও আল্লাহ। আমি এখনো বিয়ে করিনি, আমি কানা হতেও চাই না গো আল্লাহ, মাফ করে দাও আমাকে। তারপর এই কথাগুলো বলে আরুর দিকে তাকালাম। দেখলাম মেয়েটা একদম ইমোশনাল হয়ে পড়েছে। আরও আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আরও ভাবছে আমি তার মাকে কতটা সম্মান করি, ভালোবাসি। এদিকে আরুর আম্মু ইমোশনাল হয়ে পড়েছেন, কিন্তু আমার আম্মু ঠিকই ধরতে পেরেছেন যে এটাও আমার দুষ্টুমি ছাড়া আর কিচ্ছু না। বাবা, এত উত্তেজনা হওয়ার কিছু হয়নি আমার, তুমি উত্তেজনা হয়েও না বাবা, সব ঠিক হয়ে গেছে। এ আপনি কি বলছেন আম্মা? আপনার এত বড় একটা অসুখ করলো, আপনি মরতে মরতে বেঁচে উঠলেন, আর বলছেন কিছুই হয়নি? আমার কথা শুনে সবাই আমার দিকে অবাকের উপর অবাক দৃষ্টিতে তাকালো। আবির, এগুলো কি বলছো তুমি? উনি মরতে যাবেন কেন? আরও মামনি, তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও তো, তোমার আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে আম্মু। তারপর আরুর সাথে আমি ওর রুমে চলে আসলাম। আরুর রুমে ঢুকতেই ও দরজাটা বন্ধ করে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আরুর কাণ্ড দেখে তো আমি অবাক, এ মেয়েটার আবার কি হলো?
আমার সোনাটার আবার কি হলো? কাঁদছো কেন এভাবে জানো? আবির, তুমি আমাদের পরিবারকে নিয়ে এতটা ভাবো? তুমি সত্যিই অনেক ভালো আবির। আই লাভ ইউ আবির, আই লাভ ইউ সো মাচ। বাহ, এইটুকুতে এত কিছু? সামান্য একটু কান্না করার জন্য এত সম্মান পেলাম? ভাবতেই কেমন যেন নিজেকে গর্বিত মনে হচ্ছে নিজের উপর। আই লাভ ইউ টু জানু। এবার তো আমাকে ছাড়ো, জামাটা তো ভিজে গেল। না, ছাড়বো না। এখন তোমার ওই গোলাপি রঙের ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নিব। বলেই আরও ওর মিষ্টি ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আর ওর ওই গোলাপি রঙের ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো আটকে আছে। শুধু যে আটকে আছে তা বললে ভুল হবে, কারণ দুজনের রেসপন্স যেন বেড়েই চলেছে। দুজনের একজনেরও ছাড়ার কোনো নামই নেই। তার সাথে আরও ঠোঁটের সাথে আমার ঠোঁট বাড়ি খাওয়ার কারণে এক অন্যরকম শব্দের সৃষ্টি হচ্ছে। এই শব্দটার কারণে একজন আরেকজনের উপর যেন আরও মাতাল হয়ে পড়ছি। আমাদের অনুভূতি আকর্ষণ যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আরও ঠোঁটটা যেন আমাকে আরও তার কাছে টানছে, সাথে আরও ছাড়ার পাত্রী নয়, আরও যেন আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তার রেসপন্স বাড়িয়ে তুলছে। দুজনেই ভেসে বেড়াচ্ছি অজানা এক সুখের রাজ্যে। আমাদের এই মাতাল করা মুহূর্তটার ছেদ ঘটিয়ে কে যেন দরজায় কড়া নাড়তে লাগলো। হ্যাঁ, এটা আর কেউ নয়, আমার আম্মু। আবির, আমাদের এবার যেতে হবে, তুই প্রায়। আমি আরও আম্মুর ঘরে তোর জন্য অপেক্ষা করছি। আম্মুর ডাকে যেন আমাদের দুজনের হুঁশ ফিরল। তারপর আমরা একজন আরেকজনকে এক ঝটকায় ছেড়ে দিয়ে সিটকে দুজন ঘরের দুদিকে চলে গেলাম। আরও সোজা তার বিছানার উপর গিয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে ফেললো। আর আমি দরজার সামনে গিয়ে আবার একটা বিষয় মনে করে থেমে গেলাম। আম্মু, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আমি বিছানার কাছে আরও সামনে এসে দাঁড়ালাম। তারপর একটা হাত আরও কাঁধের উপর রেখে আরুকে ডাকলাম। আরু। আরুর কাঁধে হাত রাখতেই ও যেন কেঁপে উঠল। আর আমি ওর নাম ধরে ডাকতেই ও লাফ দিয়ে ওঠে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা প্রচুর পরিমাণে লজ্জা পেয়েছে। আমি আর ওর মাথার উপর হাত রেখে ওর ঘন কালো চুলগুলোর মধ্যে আমার আঙুলগুলো বলাতে বলাতে বললাম, আরু, এই আরু, কি হলো? মেয়েটা কিছুই বলছে না, একদম নিশ্চুপ। হয়তো কাজটা করার জন্য অনেকটা লজ্জা পেয়েছে। আমি আবারও বললাম, আমার বউটা কি লজ্জা পেয়েছে? অনেকটা। বাহ, আমার ঝগড়াটে বউটা দেখিয়ে লজ্জাও পায়। তা আরেকবার হবে নাকি বউ? তোমার ঠোঁট দুটো কিন্তু সেই পরিমাণে মিষ্টি। যা দুষ্টু, সারাদিন শুধু দুষ্টুমি না। আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা কোথা থেকে পাও শুনি? আর লজ্জা পেলে হবে না তো, যা হওয়ার তা তো হয়ে গেছে। দেখি একবার আমার মুখের দিকে তাকাও তো, আমার বউটাকে এক নজর দেখে তারপর যাই। এবার আরও আমার মুখের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকালো, সাথে তার চাহনিতে ভয়ের আভাটাও স্পষ্ট দেখতে পেলাম। আরও মায়াভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, যেতে হবে মানে? কই যাবে? বাড়িতে যেতে হবে না? আম্মু তো ডেকে গেল আমাকে। এক্ষুনি চলে যাবে? আমাকে দুহাতে জড়িয়ে ধরে আরও কথাটা বলল। হ্যাঁ সোনা, আম্মু তো তাই বলল। তাছাড়া বাড়িতে আম্মু অনেক কাজ রেখে এসেছে, সেগুলো গিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে যাও। রাগ করলে নাকি বউ? কাল তো আবার দেখা হচ্ছেই। আমি কারোর উপর রাগ করিনি। ঠিক আছে, তাহলে যাওয়ার আগে কি আরেকবার হয়ে যাবে সোনা? যা হবে সব বিয়ের পরে, এখন তুমি যাও তো। বলেই আমাকে ধাক্কিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি বেচারা নিরুপায় হয়ে আরুর আম্মুর রুমে চলে আসলাম। তারপর আম্মুকে ডেকে বললাম, আম্মু চলো এখন। আমার কথা শুনে দুজনে আমার দিকে তাকালো। আমাকে দেখেই তাদের মুখটা যেন অন্যরকম হয়ে গেল। আমার দিকে তাকিয়ে আরুর আম্মু ও আমার আম্মু একজন আরেকজনের মুখের দিকে তাকালেন। কি হলো, বাড়িতে যাবে না নাকি? ও হ্যাঁ, চল। তারপর আরুর আম্মুর থেকে বিদায় নিয়ে নিলাম। রুম থেকে বের হওয়ার আগে দেখলাম দুজনেই মিটমিট করে হাসছে। বেন সাহেব, বিয়ের তারিখটা মনে হয় তাড়াতাড়ি ঠিক করতে হবে। আরুর আম্মু আর কিছুই বলল না, শুধু হাসতে দেখলাম। পুরো রাস্তায় আম্মুর মুখে কেমন যেন হাসি হাসি ভাব দেখলাম। আম্মু, বল। তোমার কি হয়েছে বলো তো? এভাবে হাসছো কেন? কই হাসছি? আমার কিছু হয়নি তো। আমি দেখতে পাচ্ছি তুমি এখনো হাসছো আর বলছো হাসছি না। এমনি কিছু না। ধুর, ভাল লাগে না। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। বাড়িতে এসে আমি সোজা আমার রুমের মধ্যে প্রবেশ করলাম।
শরীরটা কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে। তাই আগে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম। বাথরুমের মধ্যে প্রবেশ করে আয়নাতে চোখ পড়তেই আমার চোখটা যেন কপালে উঠে গেল। আয়নাতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার ঠোঁট দুটো একদম লাল হয়ে আছে। তার মানে হলো আরও ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে লেগে আছে। এর জন্যই আম্মু ওইভাবে হাসছিল। এবার নিজের উপর নিজেরই কেমন যেন লাগছে। লজ্জায় নাকি ভয়ে বুকটা ধুকভুক শুরু হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! এটা শুধু আম্মু না, আরও আম্মু দেখেছে। এখন মেয়েটার উপর খুব রাগ হচ্ছে। তাহলে বের হওয়ার আগে একবার বলবি না যে আমার ঠোঁটে লিপস্টিকের দাগ রয়েছে? আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। দরজাটা আটকে শুয়ে আছি আর ভাবছি আম্মুর সামনে এখন কিভাবে যাব। এর আগে তো কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। জীবনে অনেক রকমের দুষ্টুমি করেছি, কিন্তু লজ্জা কি জিনিস তা কখনোই বুঝতে পারিনি বা বুঝে ওঠা হয়নি। কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল তার জন্য এখন লজ্জায় বাইরে যেতেই মন চাইছে না। তাই দরজা জানালা সব বন্ধ করে যেই শুতে যাব তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আরও নামটা জলজল করে ভাসছে। এই মেয়েটা এখন আবার ফোন দিল কেন? ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলাম। হ্যালো। সোনা, তোমার জন্য সুখবর আছে। সুখবর? সোনা, সুখবর। সুখবর? তার মানে তুমি কি মা হতে চলেছ? দিলে তো মুডটা বিগড়ে। মা হওয়া ছাড়া কি আর কোনো সুখবর হয় না নাকি? সব সময় তোমার মনের মধ্যে এইগুলোই চলে নাকি? ধুর, কি যে বলো না তুমি। আমার মাথাটা ঠিক নেই, তাই উল্টোপাল্টা বলে ফেলেছি। কেন, কি হয়েছে আবার তোমার? আগে তুমি বলো, কি সুখবর দিবে? গেস করো। এই ছেড়ি, ভঙ্গিমা না করে তুই কি বলবি কি হয়েছে? কি বললে তুমি? আমি তোমার সাথে ভঙ্গিমা করছি? আরো আরো শোনা, কাঁদে না। আচ্ছা বাবা, আই এম সরি। এবার তো বলো কি বলবে। ইস, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। তুই মাফ কর, কি হয়েছে বললে বল, না বললে নাই। আমি ফোনটা রাখলাম। এই ফোনটা রাখবে না প্লিজ, আমি বলছি কি হয়েছে। হ্যাঁ বলো, কি খবর দিবে? সত্যি বলতে হবে? ইস, এ তো মহা মুশকিলে পড়লাম। তুই কি বলবি কি হয়েছে? বলবো। আরো শোনা, তোর কিছু বলতে হবে না রে। তুই এবার আমাকে মাফ কর আপু। বলছি, তুমি মা হবে আর আমি বাবা হব। আমি মা হব আর আরো বাবা হবে? এ কেমন কথা? এবার দুঃখে আমার হাসি পাচ্ছে। কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমি মা হব কিভাবে? আর যদি মা হইও, তাহলে নর্মালে তো জীবনেও কিছু হওয়ার সম্ভাবনা নেই সিজার ছাড়া। আর সিজার করতে গেলে তো ভাবতেই গা শিংড়ে উঠছে আমার। আরো গো, ও আরো শোনা, তুমি এগুলো কি বলছো? আমি মা হব মানে? ও সরি, খুব এক্সাইটেড মোডে ছিলাম তো তাই উল্টোটা বলে ফেলেছি। আসলে আমি বলতে চাইছি আমি মা হব আর তুমি বাবা। উফ, এবার যেন ধরে প্রাণটা এলো। এখন নিজেকে পুরুষ মানুষ লাগছে, কিন্তু তারপরও খটকা একটা রয়ে গেল। আমার তো এখনো বিয়েই হয়নি, আর তার সাথে আমার এখনো ফিজিক্যাল কোনো কিছু হয়নি। তাহলে আমি বাবা কিভাবে হব? তুমি এগুলো কি বলছো আরু? আমি বাবা কিভাবে হব? আমাদের তো এখনো বিয়েই হলো না। এখন না হলে কি হবে, 2 বছর পরে হবে তো নাকি? তুমি এগুলো কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও একটু সহজ করে বলবে প্লিজ? আসলে কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করেছিল। তাতে কি হয়েছে? আম্মু বলল সামনের সপ্তাহের 33 তারিখে নাকি আমাদের বিয়ে, তারপর বাসরাত, আর তারপরেই তুমি বাবা আর আমি মা। ও, এই কথা। তাই এই কথাটা সরাসরি বললেই তো পারতে। এত ঘোরাতে হবে কেন? তোমরা মেয়েরা এমন কেন বলো তো? সোজাসুজি একটা কথাও কি বলতে পারো না? সব কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে তোমাদের? না, পারি না। এতে তোমার কোনো সমস্যা? না, সমস্যা হতে যাবে কেন? এই দাঁড়াও, তুমি কি যেন বললে? আমাদের বিয়ে 33 তারিখে? কেমনে এটা সম্ভব? 33 হতে যাবে কেন? আমি তো বললাম 23 তারিখে। তুমি কি শুনেছো? তুমিই তো বললে তোমার মাথাটা নাকি ঠিক নেই। তাই হবে হয়তো। এইবার বলো তো তোমার কি হয়েছে? শুনবে? হুম। তাহলে শোনো। সারাদিনের ঘটে যাওয়া কথাগুলো আরোকে বললাম। আমার কথা শুনে মেয়েটা তো যাই অবস্থা। কি বলছো তুমি? সব দোষ তোমার ওই ঠোঁটের, যত সব। চুপ করো, উনি মনে হয় ধোয়া তুলসী পাতা,
আর এই জন্যই তো বলি এত তাড়াতাড়ি আমাদের বিয়ের তারিখ ঠিক করলো কেন? এখন আমি কি করব? একটা বিষয় কিন্তু ভালোই হলো, তাই না? রাখ তোর ভালো। আমার ইজ্জতের ফেলুদা বানিয়ে এখন বলছিস ভালো হইলো? আমি কিছু বলতে যাব তখনই আম্মুর ডাক পড়লো। আবির, আবির, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে যা। আসছি আম্মু। আরও আম্মু ডাকছে, তোমার সাথে পরে কথা বলি। ঠিক আছে, সাবধানে। আর আম্মু ওই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তুমি বলবে ওইটা আইসক্রিমের রং ছিল, তুমি আমার রুমে আইসক্রিম খাচ্ছিলে। ধুর, কি বলো এসব? আম্মু এসব বিষয়ে তাই কিছু জিজ্ঞেস করবে নাকি? বাট তোমার ঠোঁটটা কিন্তু আইসক্রিমের থেকে কম না। যেমন নরম তেমন কোমল, বেশ ঠান্ডা, আর সাথে রং তো আছে। ধুর শালা, ফোন রাখ, সব সময় শুধু দুষ্টুমি না? বলে আরও ফোনটা কেটে দিল। কেমন মেয়ে রে বাবা, তোর কথা বাদ দে, যাই আগে খেয়ে আসি। পেটটা কেমন খোদায় চুচু করছে। লজ্জা শরমের মাথা খেয়ে খেতে চলে আসলাম। পুরুষ মানুষের কি এত লজ্জা পেলে চলে? খাবার টেবিলে বসতেই আম্মু যা বলল তা শুনে তো আমি অবাক। কালকেই তোমার বিয়ে, আর ওর আম্মুর সাথে কথা বললাম, ওনার কোনো আপত্তি নেই। কাল সারাদিন বাসাতেই থাকবি, কোথাও যাবি না। আম্মুর কথা শুনে কিছুক্ষণ আম্মুর মুখের দিকে তাকিয়ে রইলাম, তারপর বললাম, কালকে বিয়ে মানে কি? কি বলছো আম্মু? কালকে বিয়ে কিভাবে সম্ভব? কেন সম্ভব না? এখনো বিয়ের কোনো গোছগাছ কিছুই হলো না, তাহলে কাল কিভাবে বিয়েটা হয়? তাছাড়া আমার বন্ধু বান্ধবদেরও তো বলতে হবে, আর আত্মীয় স্বজন তো আছেই, ওদের বলতে হবে না? বিয়েটা কাল সন্ধ্যার দিকে হবে। তোমার বন্ধু বান্ধবদের যদি বলতে হয় তাহলে বলো, সমস্যা কোথায়? আর গোছগাছ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ফয়সাল আর রাফিকে বলে রেখেছি, ওরা কাল সকালেই চলে আসবে, আর আসার সময় বিয়ের সব কিছু কিনে নিয়ে আসবে। আগে বিয়েটা হয়ে যাক, তারপর একদিন অনুষ্ঠান করে সব আত্মীয় স্বজনদের দাওয়াত করে আনলেই হবে। কিন্তু আম্মু। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি চাই না তুমি বিয়ের আগে কোনো অঘটন ঘটিয়ে বসো। আমার কথা ছাড়া নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি? আম্মু। আর কোনো কথা নেই, খাওয়া হয়ে গেছে, এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর কথা বললাম না, কারণ আম্মু আমার সাথে এভাবে আগে কখনো কথা বলেনি, যতই দুষ্টুমি করি না কেন। কিন্তু আজকে যা হয়ে গেল, এটা কোনো দুষ্টুমি না। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিয়েই তো করতে হবে, আর তো কিছু না, অত চিন্তা করে লাভ নেই। আমার মাথা ভীষণ ব্যথা করছে, ভালোভাবে একটু টিপে দাও তো। মাত্রই তো রান্না করে আসলাম, এখন আবার তোমার মাথা টিপে দিতে হবে? ওই কুত্তা, তোরে কি বললাম, কানে যাচ্ছে না? বললাম না আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দে তাড়াতাড়ি। আরে শোনা, রাগ করো কেন? আমি তো তোমার সাথে মজা করলাম। এই তো এক্ষুনি তোমার মাথা টিপে দিচ্ছি। দাও। তারপর আরুর মাথা টিপে দিলাম। সবেমাত্র রান্না করে এসে একটু বসতে যাব, আর অমনি নাকি ওর মাথাটা ধরে গেল। বিয়ে করে বিয়ের পর থেকে একটা দিনও শান্তি পেলাম না। হয়েছে, দেখো তো, বাবু মনে হয় টয়লেট করেছে, যাও ওগুলো পরিষ্কার করে এসো। বউ, যাচ্ছি, তবে 20টা টাকা দিবে, দরকার ছিল। 20 টাকা? ইস, এত টাকা দিয়ে কি করবা? হ্যাঁ, আসলে একটু স্টলে যেতাম চা খাওয়ার জন্য। অনেক দিন হলো তো, আমার কাছে কোনো টাকা নেই, যদি দিতে খুবই উপকার হতো আমার। ঠিক আছে ঠিক আছে, আগে যাও, বাবুর টয়লেট পরিষ্কার করে আসো, তারপর দিব। ঠিক আছে বউ, আমি এক্ষুনি যাচ্ছি, একটু পর। বউ, হয়ে গেছে। এই তো, গুড বয়। এখন টাকাটা দাও। কিসের টাকা? তুমি না বললে বাবুর টয়লেট পরিষ্কার করলে আমাকে 20 টাকা দিবে? তাহলে? ছি আবির, কি বলছো তুমি? নিজের সন্তানের টয়লেট পরিষ্কার করার জন্য টাকা নেবে? ছি আবির, ছি। আমি থাক, আর আমি করতে হবে না। এই নাও তোমার 20 টাকা। ধন্যবাদ বউ। আজ কতদিন পরে যে হাতে টাকা পেলাম তা ঠিক মনে নেই। টাকা পেয়ে খুশিতে বাকবাকম হয়ে চা খাওয়া আর আড্ডা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলাম। উদ্দেশ্য রফিক মামার চায়ের স্টল। বাইরে বের হতেই দেখি একটা ছেলে তার আম্মুকে বলছে, আম্মু, আমি দুধ খাবো না আম্মু, দুধ খেলে আমার বমি বমি পায়। কি? দুধ খাবি না, ডিম খাবি না, খাবিটা কি? হ্যাঁ, তুইও কি ওই আবিরের মতো রোগা চেঙ্কু হতে চাস নাকি? দেখিস না আবিরের বউ আবিরকে কেমন ধমকের ওপর রাখে। আর যদি আবির একটু স্বাস্থ্যবান হতো, তাহলে কি ওর বউ ওকে অত ধমকাতে পারতো? বল, তুই কি চাস?
তোর বিয়ের পরে তোর বউ তোকে এমন ধমকের ওপর রাখুক? না আম্মু, তাহলে আবিরের মতো না হতে হলে কি করতে হবে? দুধ ডিম খেতে হবে। এই তো গুড বয়। আম্মু, আমি যদি দুধ ডিম খাই তাহলে আমার বউ আমাকে বকবে না তো? না বাবা বকবে না। এই যে গুঁড়ো দুধ কিনে নিয়ে যাচ্ছি, এটা বাড়িতে নিয়ে গিয়েই খেতে হবে কিন্তু। ঠিক আছে আম্মু। আম্মু, হাতের তালুতে একটু দুধ দাও না, চেটে চেটে খাই। তাদের মা ছেলের কথা শুনে মনে হলো আমার বুকের বাঁ পাশে হৃদয়টা ঘুরতে ঘুরতে ডান পাশে চলে আসছে। এই ব্যথাটা আর সহ্য করতে পারলাম না। বুকের ভিতরে চিনচিন ব্যথাটা বাড়তে লাগলো। না, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। তাই তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ছেলেটা বলল, আম্মু আম্মু, দেখো যে ভাইয়াটা প্রতিদিন তার বউয়ের হাতে মার খায় না, সে ভাইয়াটা। ভাইয়া ভাইয়া, একটা অটোগ্রাফ দিন না, আসুন আমরা একটা সেলফি তুলি। এতক্ষণ যা হলো তা মুখ বুজে সহ্য করা গেল, কিন্তু এই কথাটা আর নিতে পারলাম না। আমি একটু চিকন বলে কি সবাই আমাকে নিয়ে উপহাস করবে নাকি? বউ আমাকে দিয়ে রান্না করাবে, টয়লেট পরিষ্কার করাবে নাকি? ঘরের বউ কথায় কথায় বকবে, ঝাড়ির উপর রাখবে নাকি? বউ বকলে এক কথা, কিন্তু বাহিরের লোক, তাও আবার একটা পিচ্ছি। না, আর নিতে পারলাম না। জোরে একটা চিৎকার করে ছেলে ও ছেলের মাকে দিতে লাগলাম ঘুষি, আর বলতে লাগলাম, না, তোদেরকে আজ আমি ছাড়বো না। মা ও ছেলেকে আচ্ছা মতো দিলাম। ছেলের নাকের উপর মেরে নাকটা ফাটিয়ে দিলাম। নাক দিয়ে ঝিমঝুম করে রক্ত পড়তে লাগলো। ছেলের মা তা দেখে আমার চুলের মুঠো ধরে এগালে ওগালে দিতে লাগলো। হঠাৎ চোখের উপর মনে হয় রক্ত পড়তে লাগলো। রক্তটা মুছে চোখটা খুলে তাকিয়ে যা দেখলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখটা খুলে তাকিয়ে দেখি মা আর ওই ছেলেটা নেই। আমার সামনে দাঁড়িয়ে আছে রাফি আর ফয়সাল, আমার চাচাতো ভাই ও মামাতো ভাই। ফয়সালের নাক দিয়ে সমানে রক্ত পড়ছে, আর রাফির হাতটা বেঁকা হয়ে আছে। আমি এগুলো দেখে তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, রাফি ভাই তোরা, আর আমি এখানে কেন? আর তোদের এমন অবস্থা কেন? শালা বেয়াদব, এতক্ষণ থাপড়েয়া শালা, এখন বলছিস আমাদের এমন অবস্থা কেন? ফয়সাল, সম্মান দিয়ে কথা বলো। আমি তোমার থেকে 9 বছরের বড়, সে কথা কি মনে আছে? তোর সম্মানের মায়েরে বাপ, আমাদের কি অবস্থা করেছিস সেটা একবার চোখ খুলে ভালোভাবে দেখ। দেখ ভাই, আমি তো আর এগুলো ইচ্ছে করে করিনি, তাই না? রাগ তোর ইচ্ছে, শালা লুচ্চা। তোর জীবনে বিয়ে হবে না, আর বিয়ে হলেও জীবনের সুখ কি জিনিস তা চোখে দেখবি না। তোর বউ তোকে দিয়ে কাপড় কাচাবে, বাসন মাজাবে, ঘর ঝাড়ু দেয়াবে, টয়লেট পরিষ্কার করাবে, বাচ্চা কাচ্চা হলে তাদের তেনা কাথা দোয়াবে। তোর বউ তোকে দিয়ে পাও টিপাবে, আর পা টিপায় যদি এদিক সেদিক হয় না তাহলে উষ্টা মেরে ফেলে দিবে। না ভাই না, আর বলিস না ভাই, তোদের কথা তোরা ফিরিয়ে নে ভাই। আমি এত কিছু যে সহ্য করতে পারবো না। প্লিজ ভাই, তোরা আমার ধর্মের ভাই। না না, তোরা আমার মামাতো চাচাতো ভাই, ফিরিয়ে নে ভাই, প্লিজ প্লিজ। আচ্ছা যা, ফিরিয়ে নিলাম, এখন গুনে গুনে 15,000 টাকা দে। কি, তোদের বদদোয়ার দাম 15,000 টাকা? ভাই, তোরা একটা বদদোয়ার দোকান খুললেই তো পারিস, এতদিনে কোটিপতি হয়ে যেতি। বদদোয়ার টাকা হতে যাবে কেন? তোর বিয়ের যে জিনিসগুলো কিনে আনলাম সেটার টাকা দে। তুই যে কিপটে শালা, তুই দিবি বদদোয়ার টাকা? হা হা হা। ও, এই কথা, যা টাকা দিবনি, বাকি রইল। বিয়ের 15 দিন পরে নিস, হালখাতা করবনি, টাকার সাথে বিরিয়ানি ফ্রি। কি ভাইয়া, সত্যি সত্যি কি আমাদের বিরিয়ানি খাওয়াবে? ভাই, সত্যি সত্যি খাওয়াবো। শালা ফকিরের দল, এতক্ষণ যাতা বলে গালি দিচ্ছিলি, আর খাওয়ার কথা শুনে তুই থেকে তুমি হয়ে গেলাম। আর আমি তো জানি আম্মু তোদেরকে এসব কেনার জন্য টাকা দিয়েছে। আমার সাথে চালাকি করা না বাচ্চা ধনেরা, তোমাদের জালে তোমাদেরকেই ফাঁসালাম। ধন্যবাদ ভাইয়া, এইগুলো নাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। বড় আম্মুর অর্ডার, সেই কখন আমাদেরকে পাঠিয়েছে, আর তোমার পাত্তাই নেই। ফুপুমণি যখন তখন আসতে পারে, তাড়াতাড়ি রেডি হও, আমাদের আবার বেরোতে হবে। তোরাও যা, তোরাও রেডি হ, আমি আসছি এক্ষুনি। তারপর ওরা চলে গেল। আমি ফ্লোরের উপর বসে গভীর ধ্যানে আচ্ছন্ন হলাম। তাহলে আমার সাথে যা যা ঘটলো সবই স্বপ্ন ছিল। উফ, খুব বাঁচা বেঁচে গেছি। কিন্তু বিয়ের পরে কি ওইসব সত্যি সত্যি হবে নাকি আমার সাথে? না, ভাবতে গাটা কেমন যেন কাটা দিয়ে উঠছে। সব কিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে, আর কিছুই যেন ভাবতে পারছি না। ভাবনার ছেদকে ভেদ করে আম্মুর ডাক শুনতে পেলাম। কি রে আবির, তোর কি হলো? আরুর আম্মু ফোন দিয়েছিল, আমাদের তাড়াতাড়ি যেতে বলছে। এই তো আম্মু, প্রায় শেষের দিকে। তোমরা 5 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটে আসছি। তাড়াতাড়ি আয়। এই তো আম্মু, হয়ে গেছে।
রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখি দুইটা পেতনি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার দুইটা মামাতো বোন ঝিম আর জ্যোতি। তাদের সাথে বসে কিছুক্ষণ দুষ্টামি করলাম। তারপর আম্মু আসলো। তারপর সবাই বের হয়ে গেলাম আরুদের বাড়ির উদ্দেশ্যে। আর কি জন্য তাদের বাড়িতে যাওয়া তা নিশ্চয় সবার অজানা নয়। আরুদের বাড়িতে ঢুকতেই একদল মেয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো। আর তারপর যা হওয়ার তাই হলো। বিয়ে বাড়িতে যা হয় তাই হলো, তা আর বললাম না। ওগুলো পুরনো হয়ে গেছে। ছোটোখাটো আয়োজন ছাড়াই আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর অনেক নিয়মকানুন মেনে আরুকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। রাত 9:30, ছাদে একা একা বসে আছি আর ভাবছি আগামী দিনগুলো কেমন হতে চলেছে। সব কি কাল রাতের স্বপ্নের মতো হবে, নাকি মেয়েটা আমাকে অনেক ভালোবাসবে? না, কাল রাতের কথা মনে পড়লেই আবেগে চোখ দিয়ে আধা ছটাক নোনা পানি বের হয়ে পড়লো। মাথার উপর যেন স্পষ্ট আকাশ দেখতে পাচ্ছি। ও, আকাশ তো সবসময় মাথার উপরেই থাকে। কিছুক্ষণ পরে কারো ডাকে হুঁশ ফিরল আমার। কিরে ভাইয়া, একা একা এখানে কি করিস? তোর জন্য বিড়ালটা সেই কখন থেকে বসে আছে। ফাজলামো করিস আমার সাথে? বিড়াল আমার জন্য বসে থাকবে কেন? আরে গাধারাম, এ বিড়াল সে বিড়াল না, এ বিড়াল হলো। থাক, আপনাকে আর পাকনামো করতে হবে না। আমি বুঝে গেছি আপনি কি বলতে চাচ্ছেন। তাহলে যাও, বিড়ালটা মারো আর রাজ্যটা জয় করে আসো। ভাইরে, আমারও তো মনে চাচ্ছে যে বিড়ালটা মারি, কিন্তু বিড়াল মারার পরে যে আমি শেষ হয়ে যাব রে ভাই। ভাইয়া, তুমি দুর্বল নাকি? তোমার কি জোর নাই নাকি? আমি বললাম কি, আরও বুঝলো কি? এমনি কি বলি, আজকালকার পোলাপান জন্মের পর থেকে এক একটা পিস হয়। আমি ভাবছি পা টেপা, বাসন মাজা, টয়লেট পরিষ্কার করার কথা, আর ও কত দূর চলে গেছে। আগে যখন আমরা ওগুলোর বিজ্ঞাপন দেখতাম তখন ভাবতাম বেলুনের বিজ্ঞাপন, আর এখনকার পোলাপান প্যান্থারের নাম শুনলে চিতাবাঘ মনে করে না, অন্য কিছুই মনে করে। হাইরে যোগ, এদের সকলকে এক একটা নোবেল দেওয়া উচিত। আমি ওর দিকে রাগীভাবে তাকাতেই ও দৌড়ে চলে গেল। বাসর ঘরে বসে আছে আরও। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম বাসর ঘরের দিকে। বিড়ালটা মারলেই আমার খেলা শেষ, সব রাজত্ব চলে যাবে আরোর কাছে। যে আমি কোনো কিছুতেই ভয় পেতাম না, সেই আমি যেন ভয়ে ভয়ে এক পা দুপা করে এগোচ্ছি বাসর ঘরের দিকে। বারবার শুধু রাতের স্বপ্নটার কথাই মনে হচ্ছে। স্বপ্নটা কি সত্যি হতে চলেছে? না না, ভয় পেলে চলবে না। পুরুষ মানুষের আবার কিসের ভয়? হাঁটতে হাঁটতে আমার রুমের দরজার কাছে চলে আসলাম। যে দরজাটা ধাক্কা দিতে যাব তখনই বুকটা ধুকধুক করে উঠল। ধুর, পুরুষ মানুষেরা তো ভয় পেলে চলে নাকি? বুকে 3 কেজি সাহস জুগিয়ে এক ধাক্কায় দরজাটা খুলে ফেললাম। ভিতরে ঢুকে তো আমি অবাক। আরও মাথায় এক হাতে ঘুমটা টেনে নিচের দিকে তাকিয়ে বসে আছে। আমি যে রুমের মধ্যে প্রবেশ করেছি সেটা আরও ঠিক বুঝতে পেরেছে। ভয়ে ভয়ে খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। আরও সামনে গিয়ে দাঁড়াতে মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বসা থেকে উঠে এসে আমার পা দুটো ছুঁয়ে সালাম করে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার কি অজু আছে? হ্যাঁ আছে। তোমার আছে? জি আমারও আছে। তাহলে চলুন 2 রাকাত নামাজ আদায় করে নিই দুজনে। হ্যাঁ চলো। তারপর দুজন একসাথে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে আরও গিয়ে আবারও ঘুমটা টেনে খাটের উপর গিয়ে বসলো। আর এদিকে আমি ভাবছি এখন কি হতে চলেছে। আরও কেমন যেন আমাকে আপনি আপনি বলে ডাকছে। যে মেয়েটা আমাকে তুই করে ডাকতো সে এখন আপনি বলে ডাকছে। বিষয়টা কেমন যেন সুবিধাজনক মনে হলো না। এত শত না ভেবে আমিও খাটের উপর গিয়ে আরও সামনে বসে পড়লাম। তারপর ধীরে ধীরে ওর মুখের উপর থেকে ঘুমটাটা সরালাম। এই প্রথম বাসর ঘরের মধ্যে আরুকে দেখলাম। একদম পরি যেন আমার সামনে এসে বসে আছে। ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ও বলল, কি দেখেন অমন করে? পরি। কি? না কিছু না। আচ্ছা তুমি আমাকে আপনি বলে ডাকছো কেন? আপনি তো আমার স্বামী। ভাবি বলেছেন স্বামীকে নাকি আপনি বলে ডাকতে হয়। তা তোমার ভাবি কি তোমার ভাইয়াকে আপনি বলে ডাকে? কই না তো, ভাবি তো ভাইয়াকে তুমি বলেই ডাকে। তাহলে তুমি কেন আপনি বলে ডাকছো? তাই তো। আমরা এই বিষয়ে আর কথা না বলি, চলো বিড়াল মারার কাজটা সেরেই ফেলি। চলো। আমি আরুকে আর কিছু বলতে না দিয়ে ওর চুলে নাক ঘষতে শুরু করলাম।
নাক ডুবিয়ে ওর চুলের সুবাস নিতে লাগলাম। ও বারবার কেঁপে উঠছিল। ওর পিঠের দিকে ঘাড়ের মাঝ বরাবর চুমু দিলাম। ওর হাতের ভাঁজে নিজের হাতটি রাখলাম। ওর লজ্জাত্মক শিহরণ আমাকে মাতাল করে তুলছে। ওর সারা শরীরে পাগলের মতো করে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলাম। পরে ওকে কুলে তুলে নিলাম। পাগলিটা লজ্জায় একেবারে লাল হয়ে গেল। ওকে বিছানার উপর আস্তে করে শুইয়ে দিলাম। ওর চোখের দিকে তাকালাম, যেখানে লেখা ছিল, তুমি আমাকে সুখের শেষ ঠিকানাটা দেখিয়ে দাও। আমিও আস্তে করে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, আমি তোমায় নিয়ে একটা সুখের সাগর পাড়ি দিতে চাচ্ছি, যাবে আমার সাথে? আরও শুধু আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। পরে ওর হাতের ভাঁজের মাঝে আমার হাতটা আটকে রেখে বিছানায় চেপে ধরলাম। কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিলাম। ও শুধু মুখটা উপরে তুলে কিস করতে চাইলো। পরে ওর গলায় একটা চুমু দিয়ে দুজনে চলে গেলাম স্বামী আর স্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে। সেই সুখের রাজ্যে যাওয়ার সময় কখন যে আরোর হাতটা ছেড়ে দিয়েছি আমার খেয়াল নেই। আরও তার দুই হাত দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিস করছিল আর চোখ দিয়ে পানি পড়ছিল। আমি জানি এটা যেমন ওর কষ্টের তেমন আনন্দেরও। আমার পিঠের কয়েকটা জায়গায় ওর বড় নখগুলো দিয়ে আশ্রয় দিয়েছে। তাতে কি, ওর ভালোবাসার কাছে সামান্য নখের আছর কিছুই না। দুজনে শুয়ে আছি, দুজনের কারো গায়েই কাপড় নেই। একটা বিছানার চাদর আমাদের আবরণী হয়ে আছে। এক অজানা সুখের সাগর থেকে যেন দুজনে ঘুরে আসলাম। এভাবেই হাসি খুশিতে আর রোমান্টিক ভালোবাসার মাধ্যমে 5টি বছর কেটে গেল। আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ওর নাম রেখেছি আলিয়া। মেয়েটা খুব ঝগড়ুটে, একদম ওর আম্মুর মতো। দুষ্টুও বটে, ঠিক আমার মতো। যেমন দুষ্টুমি করে ঠিক তেমনই ঝগড়া করে, তবে আমার সাথে অতটা ঝগড়া করে না। আর ওর সাথেই বেশি সময় ঝগড়া করে। মা মেয়ের ঝগড়া দেখি আর সেই লেভেলের হাসি, একদম প্রাণ খুলে হাসি। আম্মু কি করো? দেখছিস না কি করছি? রান্না করছি, দেখতে পাচ্ছিস না? আম্মু তুমি আমাকে বকো কেন? তুমি খুব পচা। হ্যাঁ, আমি তো পচাই। এই বাড়িতে তো শুধু তুই আর তোর আব্বু ভালো, তাই না? হ্যাঁ আব্বু তো ভালোই, আব্বু আমাকে চকলেট কিনে দেয়। মামুনি, তোমার আম্মু অনেক পচা, তাই না? আম্মু পচা, আম্মু পচা। আমি পচা না? ঠিক আছে, দেখা যাবে কে পচা আর কে ভালো। রাতে দুজনের একজনকেও আমার কাছে শুতে দেব না, তখন যেন এই পচা আম্মু আর পচা বউটার কাছে না আসা হয়। এই দেখেছো মামুনি, তোমার আম্মুর কি রাগ দেখেছো? একটু দুষ্টুমি করা যাবে না তোমার আম্মুর সাথে? করা তো যাবেই না। আব্বু আম্মু আমাকে একটা ভাই এনে দাও না, আমি ওর সাথে খেলবো। ঠিক আছে মামুনি, এনে দেব। এই আরো চলো না, আলিয়ার জন্য একটা ভাই নিয়ে আসি। আবির, তোমার সব সময় শুধু দুষ্টুমি, তাই না? দুষ্টু ছেলে কোথাকার। বউ, এই দুষ্ট ছেলের দুষ্টুমি আজ রাতে আবার তোমাকে দেখাবো, কেমন? আমিও দেখতে চাই তুমি কেমন দুষ্টুমি জানো। ঠিক এভাবেই দুষ্টুমিষ্টি ঝগড়া আর রোমান্টিক ভালোবাসার মাধ্যমে আমাদের সুখী জীবনটা চলতে থাকে।